হত্যা মামলার ভয় দেখিয়ে দখল করা জমিতে বেনজিরের রিসোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেশ ছাড়লেও জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের অবস্থান লোক দেখানো বলছেন মির্জা ফখরুল। বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধের বিষয়ে ক্ষুব্ধ সরকার। মেটার দ্বিচারিতা বন্ধ না হলে ফেসবুক ব্যবহার বন্ধের হুঁশিয়ারি তথ্য প্রতিমন্ত্রীর। নেহরুর পর ভারতে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। বুথ ফেরত জরিপে হতাশ ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গে তৃণমূলকে হটিয়ে সর্বোচ্চ আসন পেতে পারে বিজেপি। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। শত শত কৃষকের ফসলি জমি জোর করে লিখে নিয়ে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বানিয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। হত্যার হুমকি ও মামলার ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ ভুক্তভোগীদের। নির্যাতনের শিকার হয়ে ভয়ে দেশ ছেড়েছেন অনেকে। গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। ছবি তুলেছেন শাহাদাত আকন। দেশে এখন আলোচিত ব্যক্তির নাম বেনজির আহমেদ। সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে এখন শত শত মানুষের অভিযোগ, ফসলি জমি লিখে নিয়ে পার্ক বানানোই এর মূল কারণ। বেনজির আহমেদের নির্যাতনের শিকারদের একজন বাদল বল, গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের বাসিন্দা। জমি লিখে না দেয়ায় বাদল ও ছোট ভাই প্রশান্তকে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ বাদলের। পরে বেনজিরের পরিবারের কাছে নামমাত্র দামে জমি লিখে দিতে বাধ্য হন প্রশান্ত। এক পর্যায়ে ভয় আর আতঙ্কে দেশ ছাড়েন তিনি। আর 4 মেয়ে ও স্ত্রীকে নিয়ে পার্কের সামনেই চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছেন বাদল। আমার ভাই মানে রয়েছে নিরিবিলি, ওই জায়গায় সাইডে একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়া দেখছি কাঁচার মধ্যে বালি কাটিয়া মানে ও সেই কাঁচা দখল করে ফেলছে। এরপরে ওরা কইছে কি এই জায়গা হয় দে, আর নয় বিপি সম্পত্তি, আমরা জোর দখলে বালি ভরবো, তুই এই জমিতে আর আসতে পারবি না। এই এলাকায় সবাই জানে সে পলাই চলে গেছে, তারা কি পিস্তল দেয়াইছে না কি দেয়াইছে সে আজ পর্যন্ত মুখ করে নেই। আর আমার কি দাদা তুই ওর থাকতে পারবি না, চলি আয়, ওই জায়গার পরিবেশ ভালো না। জমি যদি না দেয় তাই তোমাকে জমি আমাকে দিয়ে যে ফিলোক আমরা দখল করে নেব। তারপরে বাধ্যতামূলক দেখছে যে আমরা এই জমি রাখতে পারবো না, বা তারপরে তারা দিয়ে দিছে পাইতে। এমন অত্যাচার আর নির্যাতনের শিকার গোপালগঞ্জের শত শত কৃষক। পুলিশের শীর্ষ কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক লিখে নেন কৃষকের একরের পর একর জমি। অন্যায়ভাবে লিখে নেওয়া জমি ফেরতের পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। ভিতরে ফেলাইছে, তারও বাধ্য হয়ে বেঁচতে হয়েছে। আমরা গরিব মানুষ, আমাকে সম্পত্তি কিছু নাই, আর খালি একটু বাড়ির বেটি আছে এই বুক ধরে। বেনজির আহমেদের বিচার চাই। উনি আমাদের এখানকার অনেক জমি কৃষকদের অন্যায়ভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নিয়ে নিচ্ছে। আমার জমি ওইখানে অনেকটা জমি ছিল, ঠিক আছে, সেই জমিটাও বেনজির সাহেব নিয়ে নিয়েছে। বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে সরকার ও দুর্নীতি দমন কমিশন। যে জমিতে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে সোনার ফসল ফলাতো, সেই জমি এখন অনাবাদি হয়ে গেছে। 2 বছর ধরে পরিণত হয়েছে গোচরণ ভূমিতে। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, গোপালগঞ্জ। এদিকে সম্পত্তি জব্দের নির্দেশের আগে সব বিক্রি করে দিয়ে 4 মেয়ে ঢাকা ছেড়েছেন বেনজির আহমেদ। নিজ পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছেন সব টাকা। বিক্রিও করেছেন ভাড়াটার বহুতল ভবন ও দুবাইয়ের অ্যাপার্টমেন্ট। এদিকে সাবেক আইজিপি দেশ ছাড়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর দুদকের ডাকে সাড়া না দিলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবী। সময়ের অন্যতম আলোচিত সমালোচিত নাম সাবেক আইজিপি বেনজির আহমেদ। অনুসন্ধানে নেমে তার নামে বেনামে অঢেল টাকা ও সম্পত্তির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে আগামী 6 জুন বেনজিরকে তলব করেছে সংস্থাটি। আলোচনা সমালোচনা যখন তুঙ্গে, তখন সবাইকে ফাঁকি দিয়ে পরিবার সমেত দেশ ছেড়েছেন পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ড অনুযায়ী গত 4 মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। তবে নিজে তো গেলেন, কিন্তু অঢেল সম্পত্তি কি রেখেই গেলেন নাকি নিয়ে গেলেন?
সূত্র বলছে ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন প্রায় শূন্য। ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে। শুধু ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করেই থেমে থাকেননি। সাম্প্রতিক সময়ের মধ্যে ঢাকার একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট বিক্রিও করেছেন এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্লাম জুমেরা ও মেরিনা এলাকায় বেনজিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মধ্যে জুমেরা এলাকায় 40 তলা কনকর্ড টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট গত কয়েকদিনের মধ্যেই প্রায় 29 কোটি টাকায় বিক্রিও করেছেন। দুবাইয়ের মস্কো নামের একটি বহুতল হোটেলে বেনজিরের যৌথ বিনিয়োগের তথ্যও রয়েছে। আর ঢাকার ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেনজিরের একটি 7 তলা ভবন ছিল, সেটিও সম্প্রতি বিক্রি করে দিয়েছেন। অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে দুদক। দুদকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে। 9 তারিখ ওনার পরিবারবর্গকে ডাকা হয়েছে। কাজে আমরা দেখি 6 তারিখ কি হয়। যদি উনি আসলেই ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর যদি উনি না আসে তখন আইন অনুযায়ী তার আইনগতভাবে যা প্রসিডিউর হওয়ার সেটাই চলবে। পাশের পুলিশ কর্তারাও এখন চিনছেন না বেনজিরকে। পুলিশ সদর দফতরের অন্তত 5টি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোপাটে যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন, তারাও বেনজিরকে ঘরের শত্রু বিভীষণ হিসেবে আখ্যা দিচ্ছেন। এবার তাদের ওপরও চোখ পড়েছে দুদকের। বেনজির পরিবারের সম্পদের তল্লাশির সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার নামেও সম্পত্তি কেনার তথ্য পেয়েছে দুদক। যদিও বেনজির আহমেদের দেশ ছাড়ার খবর জানেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন কক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার, এবং সেই অনুযায়ী তার বিচার হবে। গত 23 মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় 345 বিঘা জমি এবং 33টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়া হয়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। সবার চোখের সামনে দিয়ে বেনজির আহমেদের দেশের বাইরে চলে যাওয়া প্রমাণ করে সরকারের অবস্থান লোক দেখানো, এমনই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি গুজব ছড়িয়ে ও ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। রাজনীতির মাঠে থামছেই না আজিজ বেনজির বিতর্ক। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপির দুর্নীতির ইস্যুর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে সপরিবারে বেনজির আহমেদের দেশত্যাগের গুঞ্জন। নিজ অ্যাকাউন্ট ফাঁকা করে সবার সামনে দিয়ে বেনজির আহমেদের বিদেশে চলে যাওয়াই প্রমাণ করে দুর্নীতির বিষয়ে সরকারের অবস্থান লোক দেখানো ছাড়া কিছুই নয়। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, শুধু একজন নয়, এমন অসংখ্য দুর্নীতিবাজ সৃষ্টি করেছে ক্ষমতাসীন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় মির্জা ফখরুল এ দাবি করেন। বেনজির চলে গেছে সকলের চোখের নাগরিকদের পক্ষ দিয়ে। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্যা, লোক দেখানো, প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিএনপি। তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই নির্বাচনে না এসে তা পণ্ড করার চক্রান্ত করে বলেও দাবি করেন তিনি। শনিবার সকালে কেরানীগঞ্জ ঘাটারচরে আয়োজিত এক স্মরণ সভায় একথা বলেন কামরুল ইসলাম। আমাদের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওই অপশক্তি ৭১-এর ঘাতকদের দল বিএনপি জামাত। সরকারের বিরুদ্ধে অবস্থানের পাশাপাশি তারা দেশের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে। গণতান্ত্রিক দল নির্বাচনের পক্ষে থাকবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, গণতান্ত্রিক যাত্রায় সব যাত্রায় তারা শরিক থাকবে, এটাই কথা। এটা গণতন্ত্রে বিশ্বাস করে বলে নির্বাচনে আসে না। দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। এই দেশের উন্নয়ন অগ্রগতি তারা চায় না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রিক্রুটিং এজেন্সির গাফলতের কারণে অনেক শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ঘটনা তদন্তে কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। শনিবার দুপুরে সিলেটের সময় সংবাদকে কথা জানান তিনি। মে মাসের 15 তারিখ আমরা রিক্রুটিং এজেন্টদের সাথে বসেছিলাম আমাদের মন্ত্রণালয়ে।
বসে আমি তাদেরকে বলেছি যে তোমাদের তালিকা দাও, ফ্লাইটের ব্যবস্থা করার জন্য আমি বিমানমন্ত্রীর সাথে আলাপ করেছি। তারা 11th আওয়ারে বলে এই মানুষ যাইবে, প্লেন দেন, এই দেন, সেই দেন। আমরা এই মানুষের দুর্ভোগ এবং ভোগান্তির জন্য দুঃখিত, এবং যারা এই সমস্ত ব্যাপারের সাথে জড়িত, দুর্ভোগের কারণ, তাদের সেই কারণ আমরা নির্ধারণ করব, তদন্ত কমিটি করব, এবং যারা দোষী হবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে এবার নেপালে গেলেন ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 4 সদস্যের প্রতিনিধি দল। ঢাকা ছাড়ার আগে ডিবি প্রধান বলেন, আসামিরা অনেকেই কাঠমান্ডু রুট ব্যবহার করেছে। এছাড়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সহযোগী সিয়াম নেপালে গ্রেফতার হয়েছে বলে শুনেছেন। এদিকে হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি, তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি, এবং তারা যদি থাকে তাদের জন্য তারা গ্রেফতার করে। নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা করব। এ যেন মহাপাপে নামমাত্র শাস্তি। সরকারি জমি ব্যক্তিগত দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ 7,35,00,000 টাকা হাতিয়ে নিয়েছেন জ্যেষ্ঠ সহকারী সচিব প্রমোদ রঞ্জন ঘটক। এমন কাণ্ড ঘটিয়েছেন, তাও আবার পদ্মা সেতু প্রকল্পে। গুরুতর এই অপরাধ প্রমাণিত হওয়ার পরও 3 বছরের জন্য পদ অবনতির শাস্তি দিয়ে দায় সেরেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুমন আহমেদের ছবিতে আতিকুর রহমান তামালের রিপোর্ট। স্বাধীনতার পর বাংলাদেশের জাতীয় অর্জন কি কি? এমন প্রশ্নের উত্তরে নিশ্চয়ই শুরুর দিকেই থাকবে পদ্মা সেতুর নাম। দেশি বিদেশি ষড়যন্ত্র, কল্পিত অভিযোগ তুলে বিশ্বব্যাংকের সরে যাওয়ার পরও স্বপ্ন সেতুর সংযোগ ঘটে নিজেদের টাকায়। তাই পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি বাঙালির হার নামানোর প্রতীক বটে। অহংকারের সেই প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে তদন্ত রিপোর্ট বলছে, পদ্মা সেতু প্রকল্পের জন্য মাদারীপুরের শিবচর উপজেলার মাগুরখণ্ডে বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয়। 2020 সালের জুন থেকে 21 জুন পর্যন্ত মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলেন প্রমোদ রঞ্জন ঘটক। তিনি জেলা প্রশাসকের মৌখিক নির্দেশ অমান্য করে সেই এলাকার খাস জমিকে অধিগ্রহণ দেখিয়ে 5 জনের নামে 7,35,00,000 টাকার চেক ইস্যু করেন। শুধু তাই নয়, ইস্যুকৃত চেকগুলোর ক্ষমতাপত্র সম্পাদন 2021-এর 11 জুলাই হলেও এই কর্মকর্তা পেছনের তারিখ দেখিয়ে চেকগুলো স্বাক্ষর করেন, কারণ মাদারীপুরে তার শেষ কর্মদিবস ছিল ওই বছরের জুন পর্যন্ত। অপকর্মের শাস্তি হিসাবে আগামী 3 বছরের জন্য প্রমোদ রঞ্জন ঘটককে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে পদাবনতি করে সহকারী সচিব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শাস্তির কারণে 6ষ্ঠ গ্রেডে থাকা এই কর্মকর্তা 9ম গ্রেডের বেতন ভাতা পাবেন, তবে 3 বছর পর আবার বহাল হবেন আগের পদেই। শাস্তির এমন উদাহরণ রীতিমতো অবাক করার মতো। বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকায় সহকারী পরিচালক পদে আছেন এই কর্মকর্তা। অন্তত 2 সপ্তাহ ধরে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও দেখা দেননি তিনি। অবশেষে জামুকার মহাপরিচালকের নির্দেশে তিনি সাক্ষাৎ করার সুযোগ দেন সময় সংবাদকে। জানতে চাই যে 5 ব্যক্তির নামে 7,35,00,000 টাকা চেক ইস্যু করা হয়েছিল, সেই টাকার গন্তব্য কোথায় ছিল? যারা যে 5 জন ব্যক্তির নামে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের নামেই চেক হয়েছে। সো তাদের কাগজপত্র আমি যখন দিয়েছি, আমার অবস্থান থেকে যতটুকু যাচাই বাছাই করা প্রয়োজন আমি যাচাই বাছাই করে ওই 5 জনকেই চেক দেওয়া হয়েছে। সাবেক এই আমলার মতে এমন শাস্তি অপরাধ কমাতে সহায়ক হবে না। অভিযোগটা ভেরি সিরিয়াস। এইসব ক্ষেত্রে অফিসারদের আসলে চাকরিতে রাখা উচিত না। এটা একটা ব্যাড মেসেজ যায় যে আপত্তিকর কিছু করলেও পার পাওয়া যায়। এদিকে এমন গুরুতর অভিযোগে লঘুদণ্ড দেওয়া হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ সচিবালয়ের একাধিক সিনিয়র সচিব। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। 3 দিনেও সিলেট অঞ্চলের প্লাবিত এলাকা থেকে পানি নামেনি। সুরমা কুশিয়ারার পানি এখনও বিপদসীমার ওপরে। ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। পানিবন্দী 7 উপজেলার কয়েক লাখ মানুষের দুর্ভোগ চরমে। বাড়িঘর, রাস্তাঘাট, হাটবাজার সব জায়গা পানিতে টইটুম্বুর, স্থবির জনজীবন। ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে ভারী বৃষ্টির পানি পাহাড়ি ঢলের মাধ্যমে প্রবেশ করছে বাংলাদেশে। এর প্রভাবে সুরমা, কুশিয়ারা ও সারিসহ সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও বিশ্বনাথের বিভিন্ন এলাকায় বাড়িঘর তলিয়ে চরম ভোগান্তিতে বাসিন্দারা। কয়েকদিন ধরে পানিবন্দী কয়েক লাখ মানুষ। পানি ঢুকে গেছে এবং অনেকগুলা রাস্তার উপরে হাঁটু পানি হয়ে গেছে। মানুষজন আসলে অফিস আদালতে যেতে সমস্যা হচ্ছে। পানি তো খালি বাড়তি আছে, পানি কমতি নাই, আর বড় সমস্যা আছে অনেক মানুষ। দীর্ঘদিন খনন না হওয়ায় নদীর ধারণ ক্ষমতা কমে দেখা দিয়েছে নাব্য সংকট। এতে উজান থেকে আসা পানি দ্রুত নামছে না দাবি স্থানীয়দের। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ চান তারা। পাশাপাশি জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা দেওয়ার দাবি দুর্গত এলাকার বাসিন্দাদের। নিচের তলে একবার পুরাপুরি পানিতে যাও, আর বাইরে কিছু মানুষ আছিল তারা চলিয়া গেছে। এদিকে সুনামগঞ্জের ধানকুনিয়া হাওরের ফসল রক্ষাবাদ উপচে পানি ঢুকছে হাওরে। ফসল আগেই কেটে ফেলায় ক্ষতি হয়নি বলে দাবি এলাকাবাসীর। ইকরামুল কবির, সময় সংবাদ। কক্সবাজার চট্টগ্রাম রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর বিপরীতে বিশেষ সার্ভিস বন্ধ হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। রেলওয়ের এমন সিদ্ধান্তের পেছনে বাস মালিকদের প্রেসক্রিপশন দেখছে যাত্রী কল্যাণ সমিতি। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলেছেন মন্ত্রী। ট্রেন সার্ভিস নিয়ে সমালোচনার মুখে শুধুমাত্র কোরবানিদের 2 সপ্তাহ বিশেষ সার্ভিস চালু রাখবে রেলওয়ে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দেশি বিদেশি পর্যটক ও যাত্রী সুবিধা বিবেচনায় ঢাকা কক্সবাজার রুটে চলাচল করছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। এই দুটি ট্রেনই চট্টগ্রাম স্টেশনে বিরতি দিলেও শুধুমাত্র চট্টগ্রাম থেকে কক্সবাজার যাতায়াতে কোনো পৃথক ট্রেন চালু করা হয়নি। এ নিয়ে আলোচনার মুখে এমন পরিস্থিতিতে ঈদকে সামনে রেখে চট্টগ্রাম কক্সবাজার বিশেষ ট্রেন সার্ভিস চালু হয়। প্রথমে মাত্র 10 দিন চালুর পরিকল্পনা করা হলেও পরবর্তীতে যাত্রীদের চাহিদা ও সক্ষমতা বিবেচনায় দফায় দফায় বাড়ানো হয় মেয়াদ। আগামী 10 জুন পর্যন্ত চালুর কথা থাকলেও ইঞ্জিন ও লোকোমাস্টার সংকট দেখিয়ে 30শে মে ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করে এমন সিদ্ধান্তে ক্ষোভ জানান রুটের যাত্রীরা। অভিযোগ উঠে বাস মালিকদের পরামর্শে বিশেষ ট্রেন সার্ভিস বন্ধ করা হয়েছে। যেখানে 18,000 কোটি টাকা বিনিয়োগ করে সরকার রেলপথ নির্মাণ করতে পারে, সেখানে একটা লোকোমোটিভের অভাব হবে, একজন এই যে লোকো মাস্টারের অভাব হবে, একজন গার্ডের অভাব হবে। এই ধরনের টুঙ্কো অভিযোগ যাত্রীরা শুনতে রাজি নয়। রেলওয়ের এমন সিদ্ধান্ত নিয়ে আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও বাস মালিকদের সুবিধা দেয়া নিয়ে অভিযোগ মানতে নারাজ খোদ রেলমন্ত্রী। বাস মালিকদের সুবিধার জন্য যে আমরা ট্রেন বন্ধ করে বাস মালিকদের সুবিধা দেব, এটা আমাদের আসলে এগুলো বিকৃত মানসিকতার পরিচয়। এদিকে স্পেশাল ট্রেন সার্ভিস সারা বছর চালানোর যে দাবি তা নিয়ে আপাতত কোনো খুশির খবর দিতে পারছে না রেলওয়ে। শুধুমাত্র কুরবানির ঈদের 2 সপ্তাহ চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল করার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা, যা নিয়ে ক্ষোভের শেষ নেই যাত্রীদের। এখানে যে সংকটটা বলছে, এই সংকটটা আসলে আমার মনে হয় না এটা বাস্তব। এটা আসলে আমি কেন, দেশবাসীও বুঝে বিষয়টা। ঈদ স্পেশাল হিসেবে চলাচল করবে। পরবর্তী সময়ে যাত্রী চাহিদার প্রেক্ষিতে ট্রেনটি হয়তোবা আরও বর্ধিত হতে পারে, কিন্তু এটা কোনো পার্মানেন্ট ট্রেন নয়। 18,000 কোটি টাকারও বেশি ব্যয়ে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত হয় 102 কিলোমিটার দৈর্ঘ্যের রেল লাইন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চ্যাম্পিয়ন্স লিগ উন্মাদনায় ভাসছে বাংলাদেশও। এই মুহূর্তে রাজধানীর শেখমেট লাউঞ্জে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সেখানে ভক্তরা জড়ো হয়েছেন ম্যাচ উপভোগ করতে। আমরা সরাসরি যাচ্ছি সাব্বিরের কাছে। সাব্বির, অবস্থান করছি ধানমন্ডির শেখমেট লাউঞ্জে, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে ঘিরে আসলে এক বেশ উত্তেজনাকর অবস্থার এখানে বর্তমানে যদি আমি পরিস্থিতি দেখাই আপনাদের, এখানে প্রায় 400-র বেশি রিয়াল মাদ্রিদ সমর্থক যারা কিনা নিজের প্রিয় দলকে সাপোর্ট করতে এই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের এই যে রাত অলমোস্ট যখন সময় হচ্ছে ঘড়ির কাঁটায় 2টার মতন, তখনও কিন্তু এখানে উপচে পড়া ভিড়। এবং আমি যদি দেখাই, এখানে বেশ কিছু পরিচিত মুখ রয়েছে যারা আসলে রিয়ালের খেলা দেখার জন্য নিজের প্রিয় দলের জার্সি পরে এখানে দলকে সমর্থন জানাতে একত্রিত হয়েছেন। এবং আমি যদি বলি, যারা কিনা বাংলাদেশ লস ব্লাঙ্কোস গ্রুপের
প্রতিনিধিত্ব করেন। এবং এরপরে হচ্ছে আমি যদি বলি প্রায় 400 বেশি ফ্যান এখানে উপস্থিত হয়েছেন। আসলে তারা প্রতিবারই রিয়াল মাদ্রিদের ম্যাচকে সামনে রেখে এই ধরনের গেট টুগেদার করে, এবং যখন 15তম শিরোপার আগে একটা মাহেন্দ্রক্ষণ বলা চলে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য। কারণ যদি বলি গত বছর শিরোপা না জেতার পরে এই বছর কিন্তু আবারও দলটা ফাইনালে উঠেছে, এবং তাদের যে 15তম শিরোপার জন্য যে আসলে একটা মিশন, সেই মিশনটা কিন্তু আজ শেষ হতে পারে লন্ডনের ওয়েম্বলিতে। এবং যেমনটা দেখছেন এই মুহূর্তে আবারও বরুসিয়া ডর্টমুন্ড অ্যাটাকে গেল, এবং প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য কিন্তু আসলে মানে উপভোগ করার মতন বা উদযাপন করার মতন খুব একটা মুহূর্ত আসেনি। তবে যেমনটা দেখছেন দলকে সমর্থন জানায় তারা কিন্তু শুরু থেকে এখানে গলা ফাটিয়ে যাচ্ছেন। এবং আমি যদি বলে থাকি শুধুমাত্র ঢাকার এখানে নয়, এছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় রিয়াল মাদ্রিদ সমর্থকরা জড়ো হয়েছেন, একত্রিত হয়ে নিজেদের প্রিয় দলকে সাপোর্ট দিচ্ছেন। এবং চ্যাম্পিয়ন্স লিগের যে ফাইনাল এখন ওয়েম্বলিতে চলছে সেখানেও কিন্তু আসলে রিয়াল মাদ্রিদ সমর্থকদের উপস্থিতি বেশ নজর কাড়ার মতন। এবং সেই একই অবস্থা এই ঢাকার রাজধানীতে, যেখানে আসলে রিয়াল মাদ্রিদ সমর্থকরা এই যে শেপমেট লাউঞ্জে একত্রিত হয়ে প্রিয় দলকে আসলে সমর্থন জোগানোর চেষ্টা করছেন। এবং শুধু এবারই নয়, চ্যাম্পিয়ন্স লিগের রাতে ঢাকা শহরে এ ধরনের গেট টুগেদার কিন্তু এখন খুবই সাধারণ একটা বিষয়। এবং আজ এই শেপমেট লাউঞ্জের কথা যদি আমি বলি, এখানে বেশ কিছু পরিচিত ব্যক্তিত্ব, পরিচিত মুখ আসলে উপস্থিত হয়েছেন, যারা আসলে শুধুমাত্র নিজেদের জায়গা থেকে নয় বরং নিজের প্রিয় দল অর্থাৎ রিয়াল মাদ্রিদের সমর্থক হিসাবে এখানে উপস্থিত হয়েছেন। এবং এখানে যে ভিড়, অর্থাৎ এই শেপমেট লাউঞ্জের এখন ভেতরে যেমন 400-র বেশি সমর্থক রয়েছে, এই শেপমেট লাউঞ্জে ঢোকার জন্য কিন্তু এখনো তার চেয়ে একটা লম্বা লাইন অপেক্ষা করছে। সব মিলিয়ে আমি যদি বলি যে চ্যাম্পিয়ন্স লিগের রাতের যে একটা উত্তাপ, তা কিন্তু ওয়েম্বলি থেকে রাজধানী ঢাকায় বেশ ঠিকঠাকভাবেই আছড়ে পড়ছে। এবং সমর্থকদের প্রত্যাশা তাদের প্রিয় দল অর্থাৎ রিয়াল মাদ্রিদ তাদের 15তম শিরোপা জিতে দলকে আরও একটি শিরোপা এনে দেবে, এবং সেই লক্ষ্যেই কিন্তু রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে খেলছেন। কিছুক্ষণ পরই প্রথমার্ধের যে খেলা সেখানে শেষ হয়ে যাবে, এবং তারপরে কিন্তু দ্বিতীয়ার্ধে আসলে এই ফাইনালে কারা জয়ী হচ্ছে সেটা কিন্তু নির্ধারিত হবে। আমার কাছে ধানমন্ডির শেপমেট লাউঞ্জ থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। চ্যাম্পিয়ন্স লিগ খেলার সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শেপমেট লাউঞ্জ থেকে। নেহরুর পর ভারতের টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। বুথ ফেরত জরিপে গতবারের চেয়েও বেশি আসন পাওয়ার ইঙ্গিত দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। মমতার বাংলাতেও গেরুয়া ঝড় আসছে বলে ইঙ্গিত সমীক্ষার। পশ্চিমবঙ্গে তৃণমূলকে হটিয়ে সর্বোচ্চ আসন পেতে পারে বিজেপি, তবে লোকসভা নির্বাচনে চূড়ান্ত ফল মিলবে 4 জুন। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবার ভোটে 353 থেকে 383 আসন পেতে পারে। একই সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেতে পারে 152 থেকে 182 আসন। ভারতের কেন্দ্রে সরকার গঠন করতে প্রয়োজন 272টি আসন। তাই ম্যাজিক সংখ্যা থেকেও বিজেপির আসন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি বলে আভাস দিচ্ছে একাধিক সমীক্ষা। ভারতের শীর্ষস্থানীয় সমীক্ষক সংস্থা সি ভোটার এবিপি আনন্দের যৌথ বুথ ফেরত মত বলছে বিজেপি এবার এককভাবেই 315 আসন পেতে পারে, আর কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 74টি আসন। শনিবার 7 দফার ভোট পর্বের শেষ দফা ভোট পর্ব শেষ হতেই এক এক করে দেশটির গণমাধ্যমগুলো বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতে শুরু করে, আর সেখানে এমন আভাস পেয়ে কার্যত খুশি গেরুয়া শিবির। তবে এটাও সত্যি যে দেশটির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী 400 আসনের বেশি আসন পেয়ে বিজেপি সরকার গড়বে বলে যে দাবি করেছিলেন, সেই দাবি কিন্তু এই বুথ ফেরত সমীক্ষা পুরোপুরি খারিজ করে দিয়েছে। দেশটির অধিকাংশ সমীক্ষক সংস্থার আভাস উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানে বিজেপি তাদের অবস্থান ধরে রাখবে। অন্যদিকে দক্ষিণ ভারতের কেরলেও বিজেপি এবার খাতা খুলতে পারে বলেও আভাস সমীক্ষায়। আর মমতার রাজ্যে পশ্চিমবঙ্গেও তৃণমূলের চেয়ে বেশি আসন প্রাপ্তির সম্ভাবনাও দেখাচ্ছে সমীক্ষা। দেশটির 3টি বড় সমীক্ষক সংস্থা সি ভোটার, এক্সেস মাই ইন্ডিয়া, টুডেস চাণক্য এর সমীক্ষার গড় হিসেব করলে মমতার রাজ্যে মোদির দল এবার 25টিরও বেশি আসন পেতে পারে, আর তৃণমূলের ঝুলিতে যেতে পারে 15টি আসন। যদিও বুথ ফেরত সমীক্ষা আভাস মাত্র, চূড়ান্ত ফল প্রকাশ হবে 4 জুন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।
ফৌজদারি অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কোনো অবস্থায় তিনি আত্মসমর্পণ করবেন না। শুক্রবার সকালে নিউ ইয়র্কে নিজ ভবন ট্রাম্প টাওয়ারে সংবাদ সম্মেলনে সাবেক প্রেসিডেন্ট বলেন আদালত তার বিরুদ্ধে অন্যায় রায় দিয়েছেন। এ সময় বিচারক জুয়ান মার্জানকে শয়তান আখ্যা দেন তিনি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিজের যৌন কেলেঙ্কারি ঢাকতে পর্ণ তারকা স্টোর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য $1,30,000 ঘোষ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই মামলায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। শুক্রবার নিউ ইয়র্কে নিজ ভবন ট্রাম্প টাওয়ারে সংবাদ সম্মেলন করে সেই রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান তিনি। বলেন কোনোভাবেই তিনি পিছপা হবেন না, কারণ তার বিরুদ্ধে অন্যায় রায় দিয়েছেন আদালত। তার নির্বাচনী প্রচারণাও অব্যাহত থাকবে। A case where if they can do this to me, they can do this to anyone. These are bad people. These are, in many cases, I believe, sick people. বিচার প্রক্রিয়ায় তার নির্বাচনী বিশেষজ্ঞদের সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ করেন ট্রাম্প। বলেন তার সাক্ষীদের এমনভাবে বিচারক নাজেহাল করেছেন যেন মনে হবে তাদের ক্রুশবিদ্ধ করা হয়েছে। এ সময় তিনি বিচারক জোয়ান মার্চানের সমালোচনা করে বলেন তিনি দেখতে একজন দেবদূতের মতো, কিন্তু আসলে একজন শয়তান। আগামী 11 জুলাই ট্রাম্পের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায় দেবে নিউ ইয়র্কের অপরাধ আদালত। এর মাত্র 4 দিন পর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ট্রাম্পকে আনুষ্ঠানিক মনোনয়ন দেবে রিপাবলিকান পার্টি। এমন বাস্তবতায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে দেয়া আদালতের রায়ে কি হবে? তিনি কি জেলে যাবেন নাকি তাকে জরিমানা করা হবে? এই বছরের নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে এর কেমন প্রভাব পড়বে? এসব প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হত্যা মামলার ভয় দেখিয়ে দখল করা জমিতে ভেনেজুয়েলা রিসোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেশ ছাড়লেও জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের অবস্থান লোক দেখানো বলছেন মির্জা ফখরুল। এবং বাংলাদেশের 50টি ফেসবুক অ্যাকাউন্ট ও 98টি পেজ বন্ধের বিষয়ে ক্ষুব্ধ সরকার। মেটার দ্বিচারিতা বন্ধ না হলে ফেসবুক ব্যবহার বন্ধের হুঁশিয়ারি তথ্য প্রতিমন্ত্রীর। এ ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।